আসসালামু আলাইকুম। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আজকে যে ৮ম শ্রেণীর জীবন এবং জীবিকার যে নির্দেশনা দেওয়া রয়েছে, সেটা নিয়ে একটু আলোচনা করব আ এবং তোমাদের বোঝানোর চেষ্টা করব যে কাজগুলো তোমরা আসলে করবে, এগুলো কিভাবে করলে আসলে ভালো হবে বা স্যাম্পল একটি অ্যান্সার দেওয়ার মাধ্যমে তোমাদের চেষ্টা করব বুঝানোর জন্য। তো আমরা আগে ইনস্ট্রাকশন পড়ি এখানে কি দেওয়া আছে। এখানে লেখা আছে এখানে একটি সবুজ প্রকল্প প্রণয়ন পরিকল্পনার নির্দেশনা দেওয়া রয়েছে। অর্থাৎ প্রকল্পটা অবশ্যই সবুজ হতে হবে। এখানে সবুজ বলতে আসলে প্রাকৃতিকভাবে খুব ভালো পরিবেশের কথা বলা হয়েছে। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটা একটি প্রস্তাবনা তৈরি করে জমা দিতে হবে। তো আমাদের প্রস্তাবনাগুলা কি হবে? আসলে জমা দিতে হবে শিক্ষকের কাছে যিনি আ নিয়োজিত থাকবেন ডিউটিতে। কাজটি করার জন্য মোট সময় ৫ ঘন্টা। তোমরা যে প্রকল্পটি করবে এর সময় মোট ৫ ঘন্টা লাগবে। তো মধ্যেখানে একটি বিরতি তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখাই আছে। তবে প্রকল্পের সমস্যা নির্বাচন, প্রস্তাবনা প্রস্তুত এবং অনুষ্ঠান সূচি তৈরির জন্য জোড়ায় আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজ, নিজ খাতায় প্রকল্পের প্রস্তাবনা তৈরি করবে। ১ম অংশের পর ৩০ মিনিটের একটি বিরতি থাকবে। তো এই ৫ ঘন্টা কাজের মধ্যেখানে একটি ৩০ মিনিটের বিরতি থাকবে। তো এর মধ্যে তোমরা যেটা করতে পারবে জোড়ায় আলোচনা করার সুযোগ থাকবে এবং জোড়ায় আলোচনা করার পর যে আইডিয়া গুলা তোমরা কালেক্ট করবে তারপর নিজে, নিজে এই প্রকল্পের প্রস্তাবনা তোমার তৈরি করতে হবে। তো এই ৩০ মিনিট বিরতিটা কোথায় থাকবে? এই যে আমরা যদি প্রশ্নটা দেখি এই যে প্রস্তাবনা ১ম যে অংশ এটা হয়ে যাওয়ার পর প্রস্তাবনার ২য় অংশ হওয়ার যে আগ এ এ আগ পর্যন্ত মানে এই সময়টাতে তোমরা একটা ৩০ মিনিটের বিরতি পাবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আসলে উত্তরের ক্যাটেগরি কেমন হতে পারে বা তোমাদের আলোচনার অনুষঙ্গ কি, কি হতে পারে। তো তোমাদের মূলত কাজটি হচ্ছে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন করা। যদিও এখানে অনেকগুলো সমস্যা রয়েছে। দেখতে পাচ্ছ তোমরা যে এখানে বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ এটি একটি সমস্যা। নিজ এলাকার কৃষি এটি একটি সমস্যা। বায়ু শক্তি একটি সমস্যা, বিদ্যুৎ শক্তি একটি সমস্যা, পানি, সৌর জ্বালানি শক্তি এটা একটা সমস্যার ক্ষেত্র হতে পারে। স্থানীয় সামাজিক অর্থনৈতিক পরিবেশ এটি একটি সমস্যা হতে পারে। নিজ প্রতিষ্ঠানের পাঠাগার, বিজ্ঞানাগার, ক্যান্টিন নিয়ে কোনো সমস্যার ক্ষেত্র থাকতে পারে। তো তোমার যেটা পরিচিত সমস্যা সেটাই তুমি চুজ করবে। তো আমরা আরেকটু ইনস্ট্রাকশন পড়ি। এখানে লেখা আছে আমাদের চারপাশে এমন অনেক সমস্যা আছে বা রয়েছে যা আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করতে পারি। তো এখানে কয়েকটি ক্ষেত্র উল্লেখ করা হয়েছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ, আমি বললামই মাত্র। জোড়ায় আলোচনার মাধ্যমে তোমার পরিচিত এবং পছন্দ অনুযায়ী নিচের তালিকার যেকোনো একটি ক্ষেত্র থেকে সমস্যা খুঁজে নাও। তো তোমরা এখান থেকে যেকোনো একটা সমস্যা খুঁজে নিবে। এখানে ৫ টি সমস্যার ক্ষেত্র রয়েছে, একটি খুঁজে নিতে পারো। এরপর উক্ত সমস্যা সমাধানের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা কিভাবে তৈরি করা যায় তাও আলোচনা করে মূল তথ্যগুলো খাতায় নোট রাখো। এটা একটা রাফ করতে পারো তুমি ইচ্ছা করলে কি করতে পারবে। তো আমি যেহেতু এই ভিডিওটা করছি এটা এক ধরনের তোমার রাফই হয়ে যাবে। এরপর নিচের নির্দেশনা অনুযায়ী নিজ, নিজ খাতায় সবুজ প্রকল্পের জন্য প্রস্তাবনা প্রণয়ন করো। তারপর নিজের খাতায় তোমার এটা লিখতে হবে। যখন তুমি গ্রুপ ওয়ার্ক করে ফেলবে তখন আর তোমার সুযোগ থাকবে না একজনের সাথে কথা বলার জন্য এবং তুমি নিজে সেই প্রস্তাবনাটা প্রণয়ন করতে হবে। তবে প্রকল্প যেন পরিবেশ বান্ধব হয় এবং এর মাধ্যমে পরিবেশের টেকসই সংরক্ষণ সম্ভব হয় তা অবশ্যই বিবেচনায় রাখতে হবে। অর্থাৎ যেকোনো প্রকল্প গ্রহণের জন্য যে আ মেইন বিষয়টা আমার খেয়াল রাখতে হবে সেটা যাতে পরিবেশের ক্ষতি না হয় এবং পরিবেশ যাতে সাস্টেইনেবিলিটি বা টেকসই অবস্থায় থাকে। তো এটা করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এখানে লেখা আছে নিচের পয়েন্টগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করে এককভাবে প্রকল্পের জন্য একটি প্রস্তাবনা প্রণয়ন করো। অর্থাৎ নিচে কিছু পয়েন্ট দেওয়া আছে। তোমরা যদি ভালো করে নির্দেশনা খেয়াল করো তাহলে এটা দেখতে পাবে তোমরা যে কিছু পয়েন্ট আকারে এই প্রস্তাবনা দিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ ১ম যে পয়েন্টটা রয়েছে নির্বাচিত সমস্যার বর্ণনা। অর্থাৎ যে সমস্যা সমাধানের জন্য প্রকল্পটি তৈরি করা হচ্ছে তার বর্ণনা দিতে হবে। তো আমরা আসলে চুজ করেছি হচ্ছে বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ। এই ক্ষেত্রটি আসলে আমরা
চয়েস করেছি। তো তোমরা এটা একটা নমুনা আসলে তোমরা উত্তরটি দেখে কৃষি, জ্বালানি শক্তি, অর্থনৈতিক পরিবেশ, ক্যান্টিন প্রতিষ্ঠানের তো এইগুলোও তোমরা চয়েস করতে পারো। আমি জাস্ট ১ম টার আইডিয়া এটাই দিব তোমাদের। তো এটা আসলে তোমার উপর নির্ভর করবে। তো আমরা পয়েন্ট বাই পয়েন্ট প্রস্তাবনা তৈরির ১ম অংশে অর্থাৎ বিরতির আগে যে কাজগুলো করতে হবে সেগুলো একটু নজর করে নেই। তো ১ম পয়েন্টে আছে নির্বাচিত সমস্যার বর্ণনা। যে সমস্যাটা আমরা চুজ করলাম অর্থাৎ বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ। এটা নিয়ে আমাদের একটা প্রকল্পের টাইটেল আমরা এখানে লিখেছি একটি সবুজ প্রকল্পের প্রস্তাব। যেহেতু আমাদের সবুজ প্রকল্প দিতে হবে, তুমি যে সমস্যাটাই চুজ করো না কেন তোমাকে সবুজ প্রকল্পের প্রস্তাব দিতে হবে। এবং যেহেতু আমরা বিদ্যালয় এবং আশেপাশের পরিবেশ চুজ করেছি, তাই আমরা দিচ্ছি বিদ্যালয়ের টেকসই বজ্র ব্যবস্থাপনা। যেহেতু বিদ্যালয়ে একটি সমস্যা সেটি হচ্ছে ময়লা আবর্জনা সেগুলো ব্যবস্থাপনা ঠিকমতো হয় না। এরকম একটা প্রস্তাব আমরা দিয়ে একটি প্রকল্প প্রস্তাবনা এখন প্রণয়ন করব। তো এটা হচ্ছে টাইটেল, তুমি লিখবে টাইটেল। আমরা একটু বিবরণ দিব যেহেতু নির্বাচিত সমস্যার এখানে বিবরণ বা বর্ণনা দিতে বলা হয়েছে। তো আমরা লিখতে পারি ভবিষ্যৎ প্রজন্মের মন ও আচরণ গঠনে বিদ্যালয়গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছাত্রদের মধ্যে পরিবেশগত দায়িত্ববোধ জাগ্রত করা এবং অল্প বয়স থেকেই টেকসই অনুশীলনকে উৎসাহিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি উল্লেখযোগ্য ক্ষেত্র যেখানে স্কুলগুলি ইতিবাচক প্রভাব ফেলতে পারে তা হলো বজ্র ব্যবস্থাপনা। স্কুলগুলি বা বিদ্যালয়গুলি কাগজ, প্লাস্টিক, খাদ্য বজ্র এবং ইলেকট্রনিক সামগ্রী সহ যথেষ্ট পরিমাণে বজ্র তৈরি করে। টেকসই বজ্র ব্যবস্থাপনা অনুশীলন প্রায়ই বজ্রস্তূপ, দূষণ এবং পরিবেশগত অবনতির দিকে পরিচালিত করে। তো এইগুলোই হচ্ছে আসলে সমস্যা যে অনেক পরিমাণ বজ্র তৈরি হয় এবং ব্যবস্থাপনা যেহেতু ঠিক মতো থাকে না, টেকসই বজ্র ব্যবস্থাপনার মানে যদি আহ ল্যাকিং থাকে তাহলে সেটা কি হয়? অবনতির দিকে পরিচালিত হয়। এবং এই প্রকল্পের যে লক্ষ্য অর্থাৎ আমরা যে একটি সবুজ প্রকল্পের প্রস্তাব করছি, এটার লক্ষ্য হচ্ছে যে বিদ্যালয়গুলির মধ্যে উদ্ভাবনী এবং পরিবেশ বান্ধব বজ্র ব্যবস্থাপনার কৌশল প্রবর্তন করে এই সমস্যাগুলির সমাধান করা। তো এটা নির্বাচিত সমস্যার বর্ণনা হয়ে গেল, এটি একটি ভূমিকাও হয়ে গেল এবং এখানে আমরা প্রবলেম বা নির্বাচিত সমস্যার বর্ণনাও করলাম। ২ নাম্বার পয়েন্ট যেটা ধারাবাহিকভাবে আমাদের দিতে হবে, পয়েন্টগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করা আছে। ২য় যে পয়েন্ট সেটা হচ্ছে যৌক্তিকতা। যে কেন এই প্রকল্পটি নেওয়া হচ্ছে তার যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে হবে। তো আমরা যদি যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করি বা যুক্তি দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা বলতে পারি বিদ্যালয়গুলিতে টেকসই বজ্র ব্যবস্থাপনা অনুশীলনগুলি প্রয়োগ করা অনেকগুলি সুবিধা প্রদান করবে। আমি সুবিধাগুলো পয়েন্ট আকারে লিখে দিয়েছি। নাম্বার সুবিধা হচ্ছে পরিবেশগত সুবিধা। বজ্র উৎপাদন হ্রাস করে, বজ্রস্তূপ হ্রাস করে এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করবে। এটা একটা যুক্তি যে কারণে এই প্রকল্পটা আমরা প্রস্তাব করছি। ২ নম্বর যুক্তিটা হলো শিক্ষাগত মূল্য রয়েছে এর। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে, বজ্র নিষ্পত্তির প্রতি দায়িত্বশীল আচরণের উন্নতি হবে। তো এটা এই কারণে আমরা প্রস্তাব করছি। এটা ২য় যুক্তি। ৩য় যুক্তি হচ্ছে খরচ কার্যকারিতা বা খরচ দক্ষতা বাড়বে বা খরচ কমবে। বজ্র নিষ্পত্তির খরচ কমিয়ে এবং সম্পদ সংরক্ষণের উন্নতি ঘটিয়ে দীর্ঘমেয়াদে অর্থ সঞ্চয় করা যাবে। অর্থাৎ যে অর্থটা অপচয় হতো, টাকাটা খরচ হতো, এই টাকাটা এখন সেভ হয়ে যাবে। এবং ৪ নম্বর যুক্তিটি হচ্ছে সম্প্রদায়ের নিযুক্তি বা জড়িত থাকা অর্থাৎ যে লোকাল লোকগুলো রয়েছে, সম্প্রদায় রয়েছে বা মানুষ রয়েছে বা সমাজ রয়েছে তাদের দায়বদ্ধতার অনুভূতি জাগ্রত হবে এবং ছাত্র, শিক্ষক এবং পিতামাতার মধ্যে সহযোগিতার মনোভাবকে এটা উৎসাহিত করবে। তো এই প্রকল্পর যৌক্তিকতা হচ্ছে এইগুলো। এরপরে ৩ নাম্বার পয়েন্ট যেটি হচ্ছে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ। যে এই প্রকল্পের সাথে জড়িত বিভিন্ন খাত ভিত্তিক যে পেশার নাম, দেশীয় এবং আন্তর্জাতিক শ্রমবাজারে উক্ত পেশার চাহিদা কেমন এবং উক্ত চাহিদা পূরণের জন্য কি ধরনের দক্ষতা অর্জন করা প্রয়োজন তা উল্লেখ করতে হবে। তো আমরা এইজন্যই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কিছু পেশার বর্ণনা দিব। যদিও এটা সবসময় প্রয়োজন নেই স্কুল বা বিদ্যালয়ের ক্ষেত্রে। কিন্তু যেহেতু পয়েন্ট আকারে আমাদের কাছে চেয়েছে যে কি ধরনের পেশা শনাক্ত করতে পারি আমরা, তো রিলেটেড কিছু পেশা এখানে আমি লিখে দিয়েছি।
প্রথম পেশাটি হচ্ছে পরিবেশ বিজ্ঞানী। তো পরিবেশ বিজ্ঞানীরা পরিবেশগত সমস্যাগুলি বোঝার এবং সমাধানের জন্য বিজ্ঞানীয় পদ্ধতি ব্যবহার করেন। এবং যেহেতু এটা চাহিদার কথা, উক্ত চাহিদা কেমন সেটা বলতে বলা হয়েছে। তো আমরা এখানে চাহিদা লিখেছি। পরিবেশগত সমস্যাগুলি সমাধানের জন্য বিশ্বজুড়ে পরিবেশ বিজ্ঞানীদের চাহিদা ক্রমবর্ধমান। পরিবেশগত নিয়ন্ত্রণ, পরিবেশগত প্রভাব মূল্যায়ন, নবায়নযোগ্য শক্তি, বনায়ন, জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে এই পেশার ক্ষেত্রে। এবং কি দক্ষতা অর্জন করা প্রয়োজন এই পরিবেশ বিজ্ঞানী হওয়ার জন্য? দক্ষতা হচ্ছে পরিবেশ বিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন, ভূগোল, পরিসংখ্যান, গবেষণা পদ্ধতি, ডেটা বিশ্লেষণ এবং যোগাযোগ দক্ষতার উপরে দক্ষতা অর্জন করার প্রয়োজন রয়েছে। পরবর্তী পেশাটি হচ্ছে পরিবেশ প্রকৌশলী। পরিবেশ প্রকৌশলীরা পরিবেশগত সমস্যাগুলি সমাধানের জন্য প্রযুক্তি এবং নকশা ব্যবহার করে থাকেন। তো তাদের চাহিদা হচ্ছে পরিবেশগত সমস্যাগুলি সমাধানের জন্য বিশ্বজুড়ে পরিবেশ প্রকৌশলীদের চাহিদা ক্রমবর্ধমান। অর্থাৎ তুমি একই কথা লিখবে, শুধু নামটা পরিবর্তন করে দিতে পারো পেশার। এরপরে জল বা পানি এবং বজ্র পরিশোধন, দূষণ নিয়ন্ত্রণ, নবায়নযোগ্য শক্তি, পরিবেশগত পুনর্বাসন এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে। আর কি দক্ষতা অর্জন করা প্রয়োজন? দক্ষতা প্রয়োজন হচ্ছে পরিবেশ প্রকৌশল, পুরকৌশল, জলবিজ্ঞান, রসায়ন প্রকৌশল, বায়ুবিজ্ঞান, পরিবেশগত নিয়ন্ত্রণ, ডেটা বিশ্লেষণ, সমস্যা সমাধান এবং যোগাযোগ দক্ষতার যে দক্ষতাগুলো রয়েছে তা অর্জন করা প্রয়োজন এই পেশার জন্য। এর পরবর্তী যে পেশাটি রয়েছে সেটা হচ্ছে পরিবেশ শিক্ষাবিদ, অর্থাৎ শিক্ষা প্রদান করাটাও পরিবেশ সম্পর্কে এটা একটা গুরুত্বপূর্ণ পেশা। তো পরিবেশ শিক্ষাবিদরা মানুষকে পরিবেশ সম্পর্কে শিক্ষিত করে এবং তাদের পরিবেশগতভাবে টেকসই উপায়ে জীবনযাপন করতে সহায়তা করে। এবং এই পেশার চাহিদা হচ্ছে পরিবেশগত সচেতনতা বৃদ্ধির সাথে সাথে বিশ্বজুড়ে পরিবেশ শিক্ষাবিদদের চাহিদাও বাড়ছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি সংস্থা এবং বেসরকারি সংস্থায় প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে। কি ধরনের দক্ষতা অর্জন করতে হবে এখানে? শিক্ষা, পরিবেশ বিজ্ঞান, পরিবেশ নীতি, যোগাযোগ দক্ষতা, পাঠ পরিকল্পনা, মূল্যায়ন, প্রযুক্তির ব্যবহার এখানে যে দক্ষতা সেটা অর্জন করতে হবে। এবং সর্বশেষ পেশা যেটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে পরিবেশ সংস্থান ব্যবস্থাপক, অর্থাৎ যে ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটি করে থাকে। পরিবেশ সংস্থান ব্যবস্থাপকরা প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করার জন্য কাজ করেন। এই কাজের চাহিদা হচ্ছে টেকসই উন্নয়নের উপর জোর দেওয়ার সাথে সাথে বিশ্বজুড়ে পরিবেশ সংস্থান ব্যবস্থাপকদের চাহিদা বেড়েছে। কি ধরনের দক্ষতা প্রয়োজন হবে এখানে? একইভাবে পরিবেশ বিজ্ঞান, বনায়ন, বন্যপ্রাণীর ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, পরিবেশ নীতি, পরিবেশ আইন, প্রকল্প ব্যবস্থাপনা এবং যোগাযোগ দক্ষতার যে দক্ষতাগুলো রয়েছে এগুলো অর্জন করা প্রয়োজন। তো তোমরা যদি এই ৪ টি পেশা নাও দিতে পারো, ১ম ২ টি বা ৩ টি পেশা অবশ্যই তোমাদের দিতে হবে এবং জানাতে হবে যে পরিবেশ সবুজ প্রকল্প করতে হলে আ এইসব যে পেশা রয়েছে তাদের গুরুত্ব, চাহিদা এবং তাদের দক্ষতা অর্জন করার প্রয়োজন রয়েছে। তো এই অংশটির পরেই হচ্ছে প্রস্তাবনা তৈরির ২য় অংশ। আমরা যে প্রকল্প আ বা প্রণয়ন করছি সেই প্রস্তাবনা করার ২য় অংশ। এটি করার পূর্বে তোমরা ৩০ মিনিটের একটি বিরতি পাবে। তো তার আগে এই কাজগুলো তোমাদের করে ফেলতে হবে। প্রস্তাবনা তৈরির ২য় অংশে এর পরের যে পয়েন্টটা রয়েছে এখানে লেখা আছে ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান, অর্থাৎ কি প্রযুক্তি এখানে ব্যবহার করা যেতে পারে। তো সমস্যাটি সমাধানের জন্য প্রকল্পে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে সেগুলির নাম ও বর্ণনা, ব্যবহৃত প্রযুক্তির মধ্যে কোনগুলো ভবিষ্যৎ বা নতুন প্রযুক্তি তা চিহ্নিত করতে হবে এবং এগুলোর মাধ্যমে কিভাবে সমস্যাটির সমাধান করা হবে তা সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক এবং যুক্তি নির্ভর প্রস্তাব উপস্থাপন করতে হবে। তো আমরা এখানে একটি আইডিওলজিক্যালি বা ইমাজিনারি কেস করে উন্নত বিশ্বের কিছু রোল মডেল বিবেচনা করে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু তথ্য দিয়েছি। তো প্রযুক্তির সঠিক ব্যবহারই পারে বজ্রকে সম্পদে পরিণত করতে। বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে এই প্রতিপাদ্যটি অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। তো বজ্র সংগ্রহ এবং পরিবহনের জন্য আমরা ইলেকট্রনিক যানবাহন ব্যবহার করতে পারি বা চার্জ চালিত যে অটোগুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এগুলোর কথাই এখানে বলা রয়েছে। তো বজ্র সংগ্রহ এবং পরিবহনের জন্য বৈদ্যুতিক যানবাহন ব্যবহার করা হবে যা পরিবেশ দূষণ কমাতে সাহায্য করবে। এর
এরপরে বজ্র থেকে আমরা যেটা করতে পারি, বজ্র থেকে শক্তি এবং সার উৎপাদন করতে পারি। এটি একটি প্রযুক্তি। তো ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে জৈব বজ্রকে জৈব জ্বালানিতে রূপান্তর করতে এবং বিদ্যালয়ের বিদ্যুৎ চাহিদা পূরণ করতে ব্যবহার করা হবে। তাছাড়া জৈব বজ্রকে সারে রূপান্তর করতে এবং বিদ্যালয়ের বাগানে ব্যবহার করা হবে। তো এটা করা যেতে পারে এই ওয়েস্ট প্ল্যান্ট ট্রিটমেন্টের মাধ্যমে। আর বিদ্যুতিক চাহিদাটা তোমরা হয়তো যে আ বায়োগ্যাস এই প্রযুক্তিটা ব্যবহার করা যেতে পারে। এটা উল্লেখ করতে পারো তোমরা। শিক্ষামূলক অ্যাপ্লিকেশন এবং গেমস এখন তো প্রচুর অ্যাপ্লিকেশনের ব্যবহার হয়ে থাকে। তো শিক্ষার্থীদের মধ্যে বজ্র ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এবং তাদেরকে টেকসই অভ্যাস গ্রহণে উৎসাহিত করতে ইন্টারেক্টিভ অ্যাপ্লিকেশন এবং গেমস ব্যবহার করা হবে। তো এটা একটি প্রযুক্তি। এবং ভবিষ্যতে যে প্রযুক্তি ব্যবহার করা হতে পারে সে সম্পর্কে ওখানে আইডিয়া দেওয়া হয়েছে। তো এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বজ্র বিশ্লেষণ সম্পন্ন স্মার্ট বজ্র বিন ব্যবহার করা হতে পারে, যেখানে যে বিনটি রয়েছে রিসাইক্লিং বিন বা বিন, সেখানে সেন্সরযুক্ত বজ্র বিন বা বজ্রের পরিমাণ ট্র্যাক করতে বা চিহ্নিত করতে এবং যখন ফাঁকা করার প্রয়োজন হয় তখন সংকেত পাঠাতে পারে। তো এই স্মার্ট, এই কারণে এটাকে স্মার্ট বলা হচ্ছে, স্মার্ট বজ্র বিন। আহ, এখানে গতানুগতিক বজ্র সংগ্রহের পদ্ধতির বিপরীতে স্মার্ট বজ্র ব্যবস্থাপনায় প্রক্রিয়াটি আবর্জনার যে ডাম্পস্টার গুলো থেকে উপচে পড়া সেটা রোধ করে। আহ, অর্থাৎ যদি কোনো ডাম্পস্টার বা বিন উপচে পড়ে তখন গন্ধ ছড়ায় চারপাশে, যেটা পরিবেশগতভাবে উপকৃত হবে না। যেহেতু আমাদের প্রশ্নেই বলা আছে যে পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয় সেই চিন্তা করে আমাদের প্রকল্প করতে হবে। তাই স্মার্ট বজ্র ব্যবস্থাপনা প্রক্রিয়াটি হলে যে ময়লাগুলো উপচে যাবে এটা হবে না। কারণ কি হবে? ফাঁকা করার জন্য সংকেত পাঠাবে প্রয়োজনীয় যে অথরিটি রয়েছে তার কাছে। অর্থাৎ যখন কোনো ট্র্যাশ বিন পূর্ণ হতে থাকে তৎক্ষণাৎ কর্তৃপক্ষকে অবহিত করা হয় এবং বজ্র সংগ্রহের ট্রাকগুলো বা যানবাহনগুলো পূর্ব নির্ধারিত সময়ের আগেই পিক আপের জন্য নির্ধারিত জায়গায় যেতে পারে। তারপর স্মার্ট বজ্র আলাদা করার সিস্টেম, এটা একটি টেকনোলজি ভবিষ্যতে ব্যবহৃত হতে পারে। সেন্সর এবং মেশিন লার্নিং ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে বজ্রকে বিভিন্ন ধরনের, যেমন জৈব, অজৈব, পুনর্ব্যবহারযোগ্য ৩ ক্যাটাগরির বজ্র আমরা সাধারণত দেখি। একটি হলো জৈব যেটা পচনশীল, অজৈব যেটা পচনশীল নয় এবং পুনর্ব্যবহারযোগ্য কিছু বজ্র রয়েছে সেগুলো পুনরায় ব্যবহার করা যায়। তো এগুলো আলাদা করার জন্য আমরা স্মার্ট বজ্র আলাদা করার সিস্টেম একটি ব্যবহার করতে পারি, যা আলাদা করতে এই সিস্টেম ব্যবহার করা হবে। এটি বজ্র আলাদা করার প্রক্রিয়াটিকে আরো দক্ষ এবং কার্যকর করে তুলবে। ৫ নম্বর পয়েন্টটি ছিল প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ। অর্থাৎ প্রকল্পে যেসব প্রযুক্তি ব্যবহারের প্রস্তাবনা দেওয়া হবে সেগুলোর সাথে জড়িত এবং ভবিষ্যতে সৃষ্টি হতে পারে এমন কিছু পেশার নাম এখানে উল্লেখ করতে বলা হয়েছে এবং উক্ত পেশার জন্য কি কি দক্ষতা প্রয়োজন হতে পারে, এর ইতিবাচক ও ঝুঁকিপূর্ণ দিকগুলো কি কি এবং উক্ত দক্ষতা অর্জনের উপায়গুলো ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো আমরা এখানে ছোট করে লিখেছি বিদ্যালয়ে টেকসই বজ্র ব্যবস্থাপনা প্রকল্পটি বিভিন্ন নতুন পেশার জন্য দক্ষতার চাহিদা তৈরি করবে। এই পেশাগুলি টেকসই বজ্র ব্যবস্থাপনার পরিকল্পনা, বাস্তবায়ন এবং পরিচালনার সাথে সম্পর্কিত হবে। তো সম্ভাব্য নতুন পেশাগুলি হতে পারে স্মার্ট বজ্র ব্যবস্থা প্রযুক্তিবিদ, বজ্র থেকে সার উৎপাদন বিশেষজ্ঞ, পরিবেশ শিক্ষাবিদ, ডেটা বিশ্লেষক ডেটা বিশ্লেষক ইত্যাদি অন্যান্য আরো পেশা তোমরা এড করতে পারো। তো দক্ষতার ইতিবাচক দিক আমাদের বলতে বলা হয়েছে। তো ইতিবাচক এবং ঝুঁকিপূর্ণ দিক কি আছে? তো এখানে ইতিবাচক দিক হচ্ছে টেকসই ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখা, উচ্চ চাহিদা এবং বেতন সহ একটি ক্রমবর্ধমান শিল্পে কাজ করা, পরিবেশগত এবং সামাজিকভাবে ইতিবাচক প্রভাব ফেলার সুযোগ পাবে। অর্থাৎ এই যে পেশাজীবী লোকগুলো রয়েছে তারা এই ইতিবাচক দিকগুলো তারা পাবে। এবং দক্ষতার ঝুঁকিপূর্ণ দিক যেগুলো রয়েছে সেটি হচ্ছে প্রযুক্তিগত অগ্রগতির সাথে তাল মিলিয়ে চলার জন্য নিয়মিত তাকে শিখতে হবে এবং মানিয়ে নিতে হবে এবং শারীরিকভাবে এই চ্যালেঞ্জিং পেশাগুলো তাদের মেনটেন করে নিয়ে যেতে হবে। এবং কাজের পরিবেশও তেমন ভালো না। কারণ যারা ময়লা নিয়ে কাজ করে তারা ভালো পরিবেশে কাজ করতে পারে না। সো এই চ্যালেঞ্জটা তাদের থেকে যাবে।
তো দক্ষতা অর্জনের উপায়ের কথাগুলো ব্যাখ্যা করতে বলা হয়েছে। আমরা দক্ষতা অর্জনের উপায় এখানে শর্টকাট লিখেছি যে পরিবেশ বিজ্ঞান, প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান বা সম্পর্কিত ক্ষেত্রে স্নাতক ডিগ্রি অর্জনের পাশাপাশি টেকসই বজ্র ব্যবস্থাপনায় বিশেষ কিছু ট্রেনিং রয়েছে বা প্রশিক্ষণ কোর্স সেখানে অংশগ্রহণ করতে পারে। তার সাথে, সাথে পরিবেশগত সংস্থা যেগুলো রয়েছে বা প্রতিষ্ঠান বা বজ্র ব্যবস্থাপনা যে কোম্পানিগুলো রয়েছে সেখানে ইন্টার্নশিপ বা অভিজ্ঞতা অর্জন করতে হতে পারে। তো এটা একটা উপায় হতে পারে। অর্থাৎ ১ম এ ডিগ্রি, তারপর কিছু বিশেষ কোর্স এবং পরবর্তীতে ইন্টার্নশিপ করার মাধ্যমে এই দক্ষতা অর্জন হতে পারে। ৬ নাম্বার পয়েন্টটি ছিল পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব নির্ণয় করো। টেকসই এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নির্বাচিত প্রকল্পের ভূমিকা উল্লেখ করতে হবে। তো আমরা লিখতে পারি বিদ্যালয়ের টেকসই বজ্র ব্যবস্থাপনা প্রকল্পটি পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। এটি বজ্র হ্রাস, সংস্থান সংরক্ষণ, শক্তি, দক্ষতা বৃদ্ধি, জল এবং বায়ু দূষণ হ্রাস, মাটির উন্নতি এবং জীববৈচিত্র্য রক্ষায় সাহায্য করবে। বিদ্যালয়ের পরিবেশ একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর এবং আরো টেকসই সবুজ বিদ্যালয়ে পরিণত হবে। তো এটাই হচ্ছে প্রভাব। আমরা এখানে অল্প কথায় লিখে ফেলেছি। এরপরে ৭ নাম্বার পয়েন্ট ছিল সমাজ এবং মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন। এই প্রকল্প স্থানীয় সমাজ এবং মানুষের জন্য কি, কি উপকার করবে তা বর্ণনা করতে হবে। মানব ও স্থানীয় সমাজের কল্যাণে এর প্রভাব আমরা এখানে লিখেছি যে বজ্র যথাযথভাবে পরিচালনা এবং নিষ্পত্তি করার মাধ্যমে পানিবাহিত রোগ, শ্বাসযন্ত্রের সমস্যা এবং অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি কমবে। বজ্র থেকে সার উৎপাদন করে স্থানীয় বাগান ও পার্ক সুন্দর এবং সবুজ রাখা যাবে। পরিষ্কার এবং স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদের এবং স্থানীয় বাসিন্দাদের জীবনমাত্রার মান উন্নত করতে পারবে এটা। এই প্রকল্পটি শিক্ষার্থীদের টেকসই অভ্যাস সম্পর্কে শিক্ষিত করবে এবং তাদের পরিবেশের প্রতি দায়িত্বশীল হিসেবে নাগরিক হতে উৎসাহিত করবে। এভাবে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সামাজিক ঐক্য এবং সহযোগিতা বৃদ্ধি করবে এবং সামাজিক দায়িত্ব পালন করতে তাদেরকে সাহায্য করবে। তো এর অনেকগুলো প্রভাব রয়েছে এবং এগুলো রিলেটেড কিছু ইমপ্যাক্ট পড়বে সবার প্রতি, একই সমাজে যেহেতু থাকে। এবং সর্বশেষ যে পয়েন্টটি ছিল সেটি হচ্ছে অনুষ্ঠান সূচি তৈরি করা। এখানে বলা ছিল যে সবার তৈরিকৃত এই প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করার জন্য তোমাদের প্রতিষ্ঠানে কি ধরনের আয়োজন ইভেন্ট করা যেতে পারে উক্ত ইভেন্টের জন্য একটি অনুষ্ঠান সূচি তৈরি করো। অর্থাৎ তুমি তো এতক্ষণ মিলে একটি প্রকল্প তৈরি করলে, একটা প্রকল্প প্রণয়ন করলে, প্রস্তাব তৈরি করলে। এখন এই প্রস্তাবটা শুধু তৈরি করলেই হবে না। এটা তো উপস্থাপন করতে হবে। তো এই নির্দেশনার একটি অংশ হচ্ছে যে অনুষ্ঠান সূচি। তুমি কি অনুষ্ঠান বা আয়োজন করতে চাও বা কি ইভেন্ট তুমি আয়োজন করতে চাও সেটার একটা অনুষ্ঠান সূচি তৈরি করতে হবে। তো এর আগে বলা আছে যে কি, কি ইভেন্ট আয়োজন করা যেতে পারে। তো আমরা এখানে লিখেছি এই প্রস্তাবনাটি সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং তাদের সমর্থন আদায়ের জন্য একটি আয়োজন বা ইভেন্টের আয়োজন করা গুরুত্বপূর্ণ। যে ধরনের আয়োজন বা ইভেন্ট করা যেতে পারে, ইভেন্টের ধরনগুলো এখানে লিখে দেওয়া হয়েছে। তো ইভেন্টের ধরনগুলো হতে পারে সেমিনার, ওয়ার্কশপ, প্রদর্শনী, ছাত্র প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে। এই ৫ টি ইভেন্ট হতে পারে। তো আমরা অনুষ্ঠান সূচিটি এমনভাবে তৈরি করব যেখানে এই ৫ টি অ্যাক্টিভিটি কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে থাকে। তো তোমরা অনুষ্ঠান সূচিটি দেখতে পাচ্ছ এখানে সময়। তো সময়ে তোমরা যেটা করবে এখানে সময়ে তারিখ এবং সময় তোমাদের নির্দিষ্ট যে তারিখ বা সময় সেটি দিবে। কালকের তারিখ বা সময় তোমরা দিতে পারো। তারপর তোমরা স্থান, বিদ্যালয়ে তোমাদের বিদ্যালয়ের নাম দিবে। তোমাদের বিদ্যালয়ে যে স্থানে অবস্থিত সেই স্থানটি লিখবে। অনুষ্ঠানমালা এটা বড় করে লেখার চেষ্টা করবে বা ইটালিক হরফে মোটা করে লিখবে। তারপর সময় দিয়ে তারপর যে ইভেন্টটার যে সূচি সেটা লেখা শুরু করবে। অতিথিদের স্বাগত, উদ্বোধনী ভাষণ। সময়টা তুমি সকাল থেকে শুরু করতে পারো। সকাল, দুপুর বা বিকাল থেকেও শুরু করতে পারো। তো এটা তোমার উপর নির্ভর করবে। তারপর প্রকল্প প্রস্তাবনা, উপস্থাপনা, তারপর বিশেষজ্ঞদের বক্তৃতা থাকবে। তারপর ওয়ার্কশপ থাকতে পারে বা প্রদর্শনী বা ছাত্র প্রতিযোগিতা থাকতে পারে। এরপরে একটা প্রশ্নোত্তর পর্ব থাকতে পারে। এরপর আলোচনা বা সিদ্ধান্ত গ্রহণ হবে এই সবগুলো হওয়ার পর।
তারপর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান দেওয়া যেতে পারে সবার বিনোদনের জন্য এবং সর্বশেষ সমাপ্তি বক্তৃতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানটা শেষ হতে পারে। এক্ষেত্রে অতিথিদের দাওয়াত দিলে তোমরা কাদের দাওয়াত দিতে পারো এটাও তোমরা লিখে দিতে পারো অনুষ্ঠান সূচিতে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক ও কর্মী যারা রয়েছেন, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সম্প্রদায়ের সদস্য, পরিবেশ বিশেষজ্ঞ এবং সরকারি কর্মকর্তা, অর্থাৎ যারা এই কাজটি সম্পাদন করার জন্য রিলেটেড তাদেরকে তোমরা অতিথি হিসেবে দাওয়াত দিতে পারো। সো এটা অনুষ্ঠান সূচির একটা সাইডে লেখা থাকতে পারে। এবং কিভাবে এই অনুষ্ঠান সূচিটা প্রচারণা করা হবে তাও লিখে দিতে পারো তোমরা। এটা হতে পারে বিদ্যালয়ের ওয়েবসাইট, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে হতে পারে, পোস্টার, ব্যানার, ফ্লায়ার বিতরণ করা হতে পারে, স্থানীয় সংবাদপত্র বা টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়া যেতে পারে এবং স্থানীয় সংগঠন বা ব্যবসায় প্রতিষ্ঠানের সাথেও যোগাযোগ করা যেতে পারে। তো এইভাবে তোমরা এইখানে অনুষ্ঠানমালা বা অনুষ্ঠান সূচিটা তোমরা করতে পারো। আমি এখানে একটা উদাহরণ দিয়েছি। তো তোমরা আশা করি এর থেকেও ভালো কোনো অনুষ্ঠান সূচি তৈরি করে দিবে। তো এই ছিল নমুনা একটি উত্তর। তোমরা ঠিক একইভাবে তথ্যগুলো কাজে লাগিয়ে তোমরা যে বিভিন্ন সমস্যা রয়েছে এই নির্দেশনার, যেমন নিজ এলাকায় কৃষি, তোমরা ঠিক এইভাবেই লিখবে। জ্বালানি শক্তি, অর্থনৈতিক পরিবেশ, নিজ প্রতিষ্ঠানে বিজ্ঞানাগার বা ক্যান্টিন বা পাঠাগারের যে সমস্যাগুলো, কি, কি টেকনোলজি ইউজ করলে এবং সবুজ প্রকল্প আমরা বাস্তবায়ন করতে পারি, সেটা তোমরা লেখার বা ধারণা নেওয়ার চেষ্টা করবে। তো আশা করি এই লেসনটা তোমাদের জন্য হেল্পফুল ছিল। তোমাদের শুভ কামনা জানিয়ে আজকে আর দেরি না করে শেষ করছি। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।